হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছে আবার তোমাদের সামনে। গ্রুপ ডি আর কিছুদিন মাত্র বাকি, আর গ্রুপ ডির জন্য মাস্টার ক্লাস, সেটা পেইড ব্যাচ হোক কি সেটা ফ্রিতে হোক, তীব্রভাবে তোমাদের জন্য কিন্তু করানো হচ্ছে একমাত্র রেলের 1 নম্বর অনলাইন ইনস্টিটিউট। বহু ছাত্রছাত্রী সিলেক্টেড যেখান থেকে হচ্ছে রেলে, শুধুমাত্র দ্যাট ইজ ভিক্ট এডুকেশন। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি যেখান থেকে রেলের ইতিহাসে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। টেকনিশিয়ান, এএলপি, জেই, টেকনিশিয়ান গ্রেড 1, আরপিএফ, আরবি গ্রুপ ডি 2022, সেটা হচ্ছে এই আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। সব থেকে বেশি প্রশ্ন, সব থেকে বেশি অঙ্ক, সব থেকে বেশি কনসেপচুয়াল প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিয়েছে। তার জন্য আমাদের প্রথম যে এনসিইআরটি রিভিশন ক্লাস, অর্থাৎ একটা ক্লাসে পুরো চ্যাপ্টার শেষের যে ক্লাস, অর্থাৎ রিভিশন ক্লাস, আমি বারবার বলছি এই ক্লাসগুলো রিভিশন ক্লাস। প্রথমে আমরা থিওরি রিভিশন দেবো হালকা করে এনসিইআরটি বেস, তারপর আমরা এমসিকিউ, অঙ্ক এবং লেটেস্ট পিওয়াইকিউ কিন্তু করব, ঠিক আছে? তো চল শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে একটাই কথা বলবো, এটা কিন্তু এনসিইআরটি লেটেস্ট সিলেবাসের উপর ভিত্তি করে ক্লাস হবে। প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করবে। যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। শুরু করা যাক। দেখো, আলোর রিফ্লেকশন হবে। রিফ্লেকশন কিভাবে হবে? না, মনে করো এখানে একটা মিরার রয়েছে বা একটা প্লেন সারফেস রয়েছে, একটা রে অফ লাইট এলো, রে অফ লাইটটা এসে কি করলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার বেরিয়ে গেল। তো এইটা হচ্ছে রিফ্লেকশন, এবং এটাকে আমরা বলি রেগুলার রিফ্লেকশন বা নিয়মিত প্রতিফলন বলবো। কারণ তির্যক ভাবে আসা আলো যখন সেই একই মাধ্যমে ফিরে আসে, দেখো এটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে এইভাবে এলো আলোটা, এইভাবে ফিরে গেল। এই আপতিত রশ্মি, এই যে রশ্মিটা, এই যে রেটা, এই রেটাকে কি বলবো? যে রেটা আসছে, আপতন হচ্ছে, আপতিত হচ্ছে, সেই রশ্মিটাকে মনে করো এ ও বি। এই যে এ ও রশ্মিটা, এই রশ্মিটা কি আপতিত রশ্মি। এই যে ওবি রশ্মিটা, ওবি রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। এও রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে। আপতিত রশ্মি যেখানে আপতিত হচ্ছে, সেই আপতন বিন্দুতে আমি যদি একটা অভিলম্ব আঁকি, সেই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করবে, মনে করো এটা যদি এন হয়, এটা যদি এন এন ডট হয়, তাহলে এই অ্যাঙ্গেল এ ও এন হচ্ছে কি, অ্যাঙ্গেল এ ও এন হচ্ছে কিন্তু আমার আপতন কোণ, আর অ্যাঙ্গেল বি ও এন হচ্ছে কিন্তু আমার প্রতিফলন কোণ। এবং এই আপতন কোণকে আমরা অ্যাঙ্গেল আই বলি, প্রতিফলন কোণকে আমরা অ্যাঙ্গেল আর বলি, ঠিক আছে, বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলি। এবং এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ কিন্তু পরস্পর সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আমরা কি বলি? আপতন কোণ বলি বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি। আবার দেখো, এইটা হচ্ছে প্রতিফলন, মানে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে আছে, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে প্রতিফলন কোণ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দেখো, আলোর রিফ্লেকশন হচ্ছে এটাই, যে যখন একটা মাধ্যমে আলো গিয়ে ধাক্কা খেয়ে আবার সেই মাধ্যমে ফিরে আসে, মানে একটা মাধ্যম থেকে আলো গেল, কোন একটা সারফেসে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার সেই একই পথে ফিরে আসছে, তখন সেটাকে আলোর প্রতিফলন বলছে। আলোর প্রতিফলনের দুটো সূত্র রয়েছে, কি কি? না, প্রতিফলন কোণ এবং আপতন কোণের মান সমান হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আমি এক্ষুনি তোমাদের বললাম। আর একটা হচ্ছে আপতিত রশ্মি, এই যে দেখো আমি হাতের মধ্যে দেখাচ্ছি, আপতিত রশ্মি, দেখো আপতিত রশ্মি, দেখো প্রতিফলিত রশ্মি, দেখো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে একটা প্লেনের মধ্যে রয়েছে। দেখো এই তিনটেকে যদি আমি একটা প্লেনে বসাই, একটা সমতলে বসাই, দেখো একটা সমতলে রয়েছে, এরকম একটা সমতল যদি বলে একটা সমতলে রয়েছে, তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কিন্তু সকলে একই সমতলে বা একই প্লেনে অবস্থান করে। এবার দেখো দর্পণ, দর্পণ মানে কি? যেখানে আলোটা প্রতিফলিত হয় তাকে আমরা দর্পণ বলছি। এই যে দর্পণ, এই দর্পণ কিন্তু 3 প্রকার হয় মূলত, বা 2 প্রকার বলতে পারে। একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গলীয় দর্পণ। যার তলটা সমতল তাকে আমরা সমতল দর্পণ বলবো, যার তলটা গোলাকার তাকে আমরা গলীয় দর্পণ বলবো। এই যে সমতল দর্পণ, সমতল দর্পণ মানে কি? আয়না। ধরো আমার কাছে একটা আয়না রয়েছে, এই যে আয়নায় আমি যখন মুখ দেখবো, এই যে আমি মুখ দেখছি, এই মুখ দেখাটা কি হচ্ছে না, এই মুখ দেখাটা কিন্তু তোমাদের হচ্ছে এটা একটা, এটা কিন্তু একটা সমতল দর্পণ হচ্ছে, এটা একটা সমতল দর্পণ। মানে আয়নার মধ্যে কি হয় যেন মনে হয় আয়নার মধ্যে আমি আছি। ওটা ল্যাটারাল কি হয় না, পার্শ্বীয় পরিবর্তন ঘটে, ডানটা বাম হয়ে যায়, বামটা ডান হয়ে যায়।
এটা আমরা আয়নায় দেখতে পাই। আয়নার যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা কি হবে না অলওয়েজ ভার্চুয়াল হবে বা অসৎ প্রতিবিম্ব হবে। এবার অসৎ প্রতিবিম্ব কাকে বলি আমি আসছি। অসৎ প্রতিবিম্ব এবং ইরেক্ট বা সমশীর্ষ হবে এবং বস্তু থেকে আয়না যত দূরত্বে থাকবে আয়না থেকে প্রতিবিম্ব ঠিক ততটা দূরত্বে থাকবে এবং এটা কিন্তু পার্শ্বীয় ভাবে উল্টানো হয়ে যাবে, ডানটা বাম হয়ে যায়, বামটা কিন্তু ডান হয়ে যায় সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে। আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন, একটা রিয়েল ইমেজ মানে কি স্যার? না রিয়েল ইমেজ মানে হচ্ছে যেটাকে আমরা বলি সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব মানে কি? সৎ প্রতিবিম্ব মানে হচ্ছে যখন দুটো রশ্মি একত্রে মিলিত হয় তখন এই ধরনের প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ গঠিত হয়। আর রিয়েল ইমেজ অলওয়েজ কি হয় না রিয়েল ইমেজ অলওয়েজ ইনভার্টেড বা রিয়েল ইমেজ অলওয়েজ কি হবে উল্টানো হবে বা অলওয়েজ ইনভার্টেড বা অলওয়েজ উল্টানো হবে। ওকে। আর যদি আমি বলি যে ভার্চুয়াল ইমেজ, না ভার্চুয়াল ইমেজ যেখানে আলোর যে রে গুলো কখনো মিলিত হবে না তাকে আমরা কি বলবো ভার্চুয়াল ইমেজ, যেটা অলওয়েজ কি হবে ইরেক্ট হবে, সোজা হবে বা রিজু হবে। অলওয়েজ কি বলবো ইরেক্ট হবে, সোজা হবে বা রিজু হবে, তাকে আমরা কিন্তু বলবো ভার্চুয়াল ইমেজ বলবো বা কি বলবো বা আমরা বলবো অসৎ প্রতিবিম্ব। ওকে, অসৎ প্রতিবিম্ব তাকে আমরা কিন্তু বলবো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তার মানে সমতল দর্পণে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেই সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটা কি হয় না সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অলওয়েজ যেটা হবে দ্যাট ইজ সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। কারণ ভার্চুয়াল প্রতিবিম্ব অলওয়েজ ইরেক্ট হবে মানে সোজা হবে, আর রিয়েল প্রতিবিম্ব বা সৎ প্রতিবিম্ব অলওয়েজ ইনভার্টেড হবে। এই পর্যন্ত আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যেমন এখানে দেখো রিয়েল ইমেজ যে এই রে গুলো এসে মিলিত হয়েছে, কিন্তু প্লেন মিররের ক্ষেত্রে দেখো রেটা এসে মিলিত হয়নি, তাই আমরা অবজেক্ট গুলোকে কিন্তু এখানে দেখছি। এই অবজেক্টটা যখন দেখছি তখন এই রে গুলো কিন্তু মিলিত হয়নি, রে গুলো কিন্তু রিফ্লেক্টেড হয়ে গেছে। তার জন্য এখানটা রে গুলোকে আমি একটা সমান্তরাল ভাবে টেনে নিয়েছি, টেনে নিয়ে মনে করছি সেটা আয়নার ভেতরে রয়েছে, সো এটা একটা ভার্চুয়াল ইমেজ। ওকে ক্লিয়ার? এবার দেখো আমাদের এনসিইআরটি বুকে কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া থাকে, সো অ্যাক্টিভিটি টাস্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি টাস্কটা হচ্ছে যখন আমরা একটা স্ফেরিক্যাল মিরর কল্পনা করব, স্ফেরিক্যাল মিরর মানে গোলীয় দর্পণ, আমরা যদি একটা চামচ নিই, চামচের এই প্রান্তে তুমি যখন দেখবে ওটা যে প্রান্তটা দিয়ে আমরা কোনো কিছু খাবো, তুমি দেখবে তোমার ছবিটা উল্টো এসছে। কেন? কারণ ওটা একটা কনকেভ মিররের মতো কাজ করে বা যেটাকে আমরা বলি অবতল দর্পণ। অর্থাৎ এই যে স্ফেরিক্যাল মিররটা দু ধরনের হয়, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এই উত্তল দর্পণকে উত্তল দর্পণ বা কনভেক্স কেন বলা হয় না আয়না এই সরি চামচের যে পেছনটা অর্থাৎ পেছন বলতে যেদিকটা উঁচু হয়ে আছে এরকম, সেই পেছনটাকে আমরা কি বলি উত্তল দর্পণের মতো আচরণ করে। আর সামনেরটা তুমি যখন সামনেরটা মুখ দেখবে দেখবে মুখটা তোমার ওল্টানো হয়ে আছে, আর পেছনেরটা যখন মুখ দেখবে মুখটা দেখবে সোজা আকৃতি রয়েছে, এটা হচ্ছে উত্তল দর্পণ বলে থাকে। তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ আর সামনেরটা হচ্ছে তোমার অবতল দর্পণ বা কনকেভ মিরর। ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? ওকে ফাইন। এবার দেখো একটা কথা আমি তোমাদের বারবার বলি, এই যে দর্পণটা আমরা চামচে পেলাম এটা হচ্ছে কিন্তু একটা গোলীয় দর্পণের এক্সাম্পল। কারণ এর রিফ্লেক্টিং সারফেসটা বা প্রতিফলক তলটা এটা কি গোলীয় বা এটা গোলাকার বা এটা একটা বক্রতল, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা গোলীয় দর্পণ বলি। এবার দেখো আমি যদি বলি যে গোলীয় দর্পণ বিষয়টা কি না দেখো একটা গোলক বা একটা স্ফেয়ার যদি আমরা নিই, তাকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয় তাহলে এই যে অবতল মানে এই রকম একটা দর্পণ পাবো এবং এই গোলকের যে কেন্দ্র ছিল সেটা এই দর্পণটার কেন্দ্র হয়ে যাবে। এইটা যা রিফ্লেক্টিং সারফেস, এখানে তার থাকবে ফোকাস, এটা থাকবে সেন্টার অফ কার্ভেচার মানে হচ্ছে বক্রতা কেন্দ্র, এবং এই এটা তো রিফ্লেক্টিং সারফেস, এই পুরো যে সারফেসটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সারফেসটাকে আমরা কি বলছি রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ যেখানে প্রতিফলন হবে। তো এই দর্পণটা দেখো যে রিফ্লেক্টিং সারফেস এটা হচ্ছে মানে কি বলবো সেটা হচ্ছে কিন্তু অব মানে কি নিচু বা অব মানে হচ্ছে গর্ত টাইপের রয়েছে, তাই এই দর্পণটাকে আমরা বলছি অবতল দর্পণ। এই দর্পণটাকে আমরা বলছি অবতল দর্পণ। ওকে দেখো এর তলটা অব হয়ে আছে মানে নিচু হয়ে আছে, ঢোকানো রয়েছে ভেতরের দিকে রিফ্লেক্টিং সারফেস। এই রিফ্লেক্টিং সারফেসের মাঝখানে কি রয়েছে পোল রয়েছে বা মেরু। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা যায় মেরুটা কি রিফ্লেক্টিং সারফেসের পার্ট, তুমি বলবে ইয়েস মেরুটা কিন্তু রিফ্লেক্টিং সারফেসের পার্ট, কারণ মেরুটা কিন্তু দর্পণের রিফ্লেক্টিং সারফেসের মাঝ বরাবর অবস্থান করে মেরু। ওকে বাট এই বক্রতা কেন্দ্র বা ফোকাস এরা কিন্তু মিররের পার্ট নয়, এরা কিন্তু কিসের এরা কিন্তু মিররের পার্ট নয়, মানে এরা প্রধান অক্ষের উপর অবস্থান করে বাট এরা মিররের পার্ট বলতে মিররের রিফ্লেক্টিং সারফেসের কিন্তু অংশ এরা নয়। তো এইটা গেল হচ্ছে অবতল দর্পণ। আচ্ছা উত্তল দর্পণ কি? উত্তল দর্পণ মানে কি যা রিফ্লেক্টিং সারফেসটা উত্তল হয়ে আছে, মানে কি রিফ্লেক্টিং সারফেসটা উঠে আছে, তো সেটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। যেমন এই যে
এই ধরো একটা আমার মিরার, তো এর যে সামনের দিকটা দেখো উঠে আছে, তার মানে কি এটা একটা উত্তল দর্পণ। ওকে, তো এই উত্তল দর্পণে যে সেন্টার অফ কার্ভেচার দেখো, উত্তল দর্পণে কিন্তু কোথায় হয় না পেছনের দিকে হয়। উত্তল দর্পণের সামনে তো এটা কি করবে, ডাইভার্জ করে দেবে, অর্থাৎ রে গুলো যেগুলো আসবে সেগুলোকে পাঠিয়ে দেবে, যা রে আসবে সব কিন্তু সে দূরের দিকে পাঠিয়ে দেবে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, যা রে আসে ও কিন্তু কি হয় না, যখনই প্রধান অক্ষ, এটা তো প্রধান অক্ষ, প্রধান অক্ষ কাকে বলবো না পোল অর্থাৎ মেরু এবং সেন্টার অফ কার্ভেচারের যে লাইনিং পয়েন্ট বা জয়নিং যে লাইন, সেই লাইনটাকে আমরা প্রধান অক্ষ বলছি। প্রধান অক্ষের সমান্তরাল যখন রে আসছে তাকে সে কিন্তু ফোকাসে মিলিত করছে। এগুলো আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে। আর এবং এই যে মিরারটা, এটা একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের সামনের দিকে কিন্তু কি থাকে, বক্রতা কেন্দ্র থাকে, আর সামনের দিকে ফোকাসও থাকে। একদম আমি ক্লিয়ার করতে পেরেছি কি? একদম ছোট্ট ছোট্ট জিনিস জাস্ট জেনে যাও, পরীক্ষায় এগুলোই আসবে বিরাট কিছু। তোমরা আমি যখন তোমাদের পেড ব্যাচে থিওরি পড়িয়েছিলাম অনেক কিছু বুঝিয়েছিলাম, কিন্তু যখন আমি রিভিশন করাবো, তোমাদের পেড ব্যাচেও রিভিশন চলবে, আবার ফ্রিতেও কিছু কিছু ক্লাস আসবে, রিভিশন যখন করাবো তখন কি হবে, তখন তোমাদের যে যে জায়গাগুলো তোমাদের দেখা উচিত সেই জায়গাগুলো আমি পয়েন্ট আউট করবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তো এইটা হচ্ছে তোমাদের অবতল দর্পণ, তো সামনের দিকে রয়েছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা কিন্তু সেন্টার অফ কার্ভেচার বলো, ফোকাস বলো, সব কিন্তু পেছনের দিকে রয়েছে। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো এনসিড দিয়ে কি লেখা হয়েছে না, গোলীয় দর্পণ প্রতিফলক তল একটা গোলকের অংশ। গোলীয় দর্পণের প্রতিফলক তলটাও কিন্তু গোলকের অংশ। এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের যে গোলকের যে কেন্দ্র ছিল সেটাই হয়ে যাবে এই দর্পণের কিন্তু বক্রতা কেন্দ্র। আর এটা যদি ফোকাস হয়, ফোকাস থেকে মানে ফোকাস যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে পোল পর্যন্ত ডিস্টেন্সকে ফোকাল লেন্থ বলা হয় বা ফোকাস দৈর্ঘ্য বলা হয়। আর সেন্টার অফ কার্ভেচার থেকে পোল পর্যন্ত ডিস্টেন্স তাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। সবসময় মনে রাখবে রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক হচ্ছে কিন্তু ফোকাস হয়, রেডিয়াস অফ কার্ভেচারের অর্ধেক কিন্তু ফোকাস। ব্যাস এখানে এইটাই বলা রয়েছে। গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী একটি সরল রেখা ধরে নাও, এই রেখাটিকে প্রধান অক্ষ বলা। আমি এটা এক্ষুনি বললাম যে মেরু, এইখানে মেরু কোথায় থাকবে না, মেরু হচ্ছে এই যে দর্পণটা, এর যে রিফ্লেক্টিং সারফেস, রিফ্লেক্টিং সারফেস মানে যেখানটা রিফ্লেক্ট হচ্ছে, যেখানে বস্তু আলোগুলো এসে রিফ্লেক্ট হচ্ছে, সেই সারফেসটাকে বলা রিফ্লেক্টিং সারফেস। সেই সারফেসে কি হচ্ছে না, সেই সারফেসে যে পোল থাকে, মেরু থাকে, সেই মেরু থেকে সেন্টার অফ কার্ভেচার যে জয়নিং লাইনটা, সেই লাইনটাকে আমরা বলছি প্রধান অক্ষ বা আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলছি, আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। ওকে, বোঝা গেছে প্রত্যেকে? তো সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস বলছি। ওকে, তো এইটা হচ্ছে কিন্তু বিষয়, এবং এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা কিন্তু মেরুর ওপর লম্ব। দেখো মেরুর ওপর কিন্তু লম্ব ভাবেই রয়েছে, এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা মেরুর ওপর লম্ব। সমস্ত কিছু আমি বলে দিলাম। এইবার দেখো এইখানে একটা জিনিস বলে যে সূর্য থেকে, দেখো আমি একটা বারবার বলছি অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় না, প্রধান অক্ষ মানে কি পোল, অর্থাৎ পোল মানে কি, পোল মানে হচ্ছে মেরু এবং হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই দুটোর যে জয়নিং পয়েন্ট, এই দুটো জয়নিং পয়েন্টের যে রেখা, সেই রেখাটাকে আমরা প্রধান অক্ষ বলছি। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যখন আলোক রশ্মিগুচ্ছ আসবে, সেই আলোক রশ্মিগুচ্ছ কি হবে না একটা পয়েন্টে মিলিত হবে। সেই পয়েন্টটা কি না, সেই পয়েন্টটা হচ্ছে ফোকাস পয়েন্ট বা ফোকাস বিন্দু। তার মানে সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, যদি বলা হয় সূর্য থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণ দ্বারা একটা বিন্দুতে মিলিত হলো, তাহলে সেই বিন্দুটা কি না, সেই বিন্দুটা হচ্ছে ওই অবতল দর্পণের ফোকাস। কারণ অসীম থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে এসে সেটা কিন্তু ফোকাসে মিলিত হয়। ওকে, চলো এইবার আমরা কি জানবো, এইবার আমরা এটা জানবো যে দেখো এই যে বিষয়টা এখানে বলছে যে সকলে প্রধান অক্ষের উপর অবস্থিত এবং একটি বিন্দুতে মিলিত হচ্ছে, কি না একটা অবতল দর্পণের উপর এর প্রধান অক্ষের সমান্তরালে কিছু সংখ্যক আলোক রশ্মি আপতিত হচ্ছে, এটা আমি এক্ষুনি বললাম, সেটাই এখানে কিন্তু বলা রয়েছে। আর এটাও তোমাদের মনে রাখতে হবে যে এখানে দেখিয়েছে, কিন্তু যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় না, অসীম থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ চলে যায়, কিন্তু একে যদি আমি বাড়াই রেগুলোকে, মনে হবে তারা যেন ফোকাসে মিলিত হয়েছে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে হবে। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি ফোকাসে মিলিত হয়। ওকে, চলো এইবার আমি একটা কাজ করছি, আমি তোমাদের কিন্তু রে ডায়াগ্রাম গুলো করাবো না, আমি তোমাদের কিসে চলে যাব, ডাইরেক্ট আমি অঙ্কে চলে যাব। কারণ কি না, রে ডায়াগ্রাম তোমাদের ইম্পর্টেন্ট, বাট রে ডায়াগ্রাম করতে গেলে অনেকটা বুঝতে হবে, তাই আমি তোমাদের কি করাবো, বেসিকটা বোঝালাম। অঙ্কে যাওয়ার জন্য যে বিষয়গুলো জানার দরকার সেগুলো আমি একটু বলে দিই। দেখো অঙ্কে যাওয়ার জন্য যে বিষয়গুলো জানার দরকার সেগুলো একটু তোমাদের বলে দিই। দর্পণের সূত্র শেখার আগে আর একটু তোমাদের জিনিসটা বলে আমি দর্পণের সূত্রগুলো শেখাবো। দেখো প্রথম কথা একটা জিনিস বোঝো,
যে এই যে অবতল দর্পণে যদি রে গুলো এই যে প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের সেন্টার অফ কার্ভেচার, প্রধান অক্ষের সমান্তরাল যদি আসে তাহলে সেটা কোথা দিয়ে যাবে না প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যদি আসে তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আর যদি এরকম হয় একটা রশ্মি ফোকাস দিয়ে গেল তাহলে সেটা কিভাবে যাবে না ফোকাস দিয়ে যদি যায়, মনে করো ফোকাস দিয়ে গেল, তাহলে সেটা প্রতিফলিত হওয়ার পর কিভাবে যাবে না প্রধান অক্ষের সমান্তরাল যাবে, মানে ভাইস ভার্সা। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষায় আসে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। যে জায়গাগুলো বলছি শুধু সেগুলো মনে রাখবে, বাকি কিছু মনে রাখতে হবে না। আর একটা রশ্মি মনে করো, আচ্ছা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে স্যার বলুন, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে তাহলে সেটা আসবে চলে যাবে, কিন্তু লাইন ড্র করলে মনে হবে যেন প্রধান অক্ষ থেকে অপসৃত হচ্ছে। আর যদি কোনো একটা রশ্মি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় এবং সেটা প্রতিফলিত হওয়ার পর কি হবে না যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে চলে যাবে, এটুকু মনে রাখবে। আচ্ছা আমি যদি রে ডায়াগ্রাম বলি, ভালো করে বুঝবে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো, একটুও বেশি সময় নেব না, একদম অল্প সময় পুরোটা ক্লিয়ার করব। রে ডায়াগ্রাম যদি বলি কটা পজিশন থাকবে স্যার? দেখো আমি যদি অবতল দর্পণের ক্ষেত্রে বলি, অবতল দর্পণটা প্রথমে বলে দিই, তারপর উত্তল দর্পণ বলবো। অবতল দর্পণ বলে দিই, একদম সিম্পল সিম্পল জিনিসগুলো মনে রাখবে। অবতল দর্পণে আমি টোটাল কটা পাবো না প্রথমে পাবো অসীম বা ইনফাইনাইট, তারপরে কি পাবো না সেন্টার অফ কার্ভেচার থেকে সামান্য দূরে, সি থেকে সামান্য দূরে, ঠিক আছে, সি থেকে সামান্য দূরে। 3 নম্বর পজিশন পাবো সি তে, মানে সেন্টার অফ কার্ভেচারে। 4 নম্বর পজিশন পাবো সি ও এফ এর মাঝখানে। 5 নম্বর পজিশন পাবো এফ এ। আর 6 নম্বর পজিশন পাবো এফ অপেক্ষা কম দূরত্বে। অর্থাৎ এগুলো হচ্ছে কোথায় আমরা বস্তুকে রাখবো। তাহলে বস্তুকে যদি অসীমে রাখা হয়, অসীম ডিস্টেন্স যদি বস্তু রাখা হয় তাহলে সেটা কোথায় হবে না অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হবে না প্রতিবিম্ব যেখানে হবে দ্যাট ইজ সেটা হচ্ছে ফোকাসে প্রতিবিম্ব হবে, ফোকাসে প্রতিবিম্ব হবে। এবং এই যে প্রত্যেকটা ক্ষেত্র বলেছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বস্তু কি হবে না প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র এইটা ছাড়া, এই 6 নম্বর কন্ডিশনটা ছাড়া প্রত্যেক ক্ষেত্রে অবতল দর্পণে বস্তু কি হবে না বস্তু সদ প্রতিবিম্ব হবে। প্রত্যেক ক্ষেত্রে বস্তু সদ প্রতিবিম্ব হবে। আর সদ প্রতিবিম্ব মানেই কি, মানেই হচ্ছে কিন্তু উল্টানো। তো প্রথমে যখন অসীমে, দেখো এক নজরে বলে দিচ্ছি, প্রথমে যখন অসীমে বস্তু রাখবো তাহলে তার রে অফ লাইট আসবে, এসে কোথায় মিলিত হবে না ফোকাসে মিলিত হবে, এবং বস্তুটা কি হবে অত্যন্ত ছোট আকার হবে, অত্যন্ত ছোট। সি থেকে সামান্য দূরে রাখলে কোথায় গঠিত হবে প্রতিবিম্ব না সি এন্ড এফ এর মাঝখানে বা সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝখানে, এবং প্রতিবিম্বটা এখানেও কিন্তু ছোট হবে, বাট অসীমে যখন রেখেছিলাম তার থেকে একটু বড় হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সদ প্রতিবিম্ব এবং উল্টানো প্রতিবিম্ব হবে। আচ্ছা সি তে রাখলে কি হবে এইটা একটু মনে রাখো, না সেন্টার অফ কার্ভেচারে যদি রাখি, এখানে ধরো ফোকাস, সেন্টার অফ কার্ভেচারটা কি ফোকাসের ডবল ডিস্টেন্স বা ডবল ফোকাস বলতে পারি, সি কে ডবল ফোকাস বলতে পারি। সি তে রাখলে কি হবে না সি তে যদি আমি রাখি তাহলে ডেফিনেটলি কি হবে না সেটা সমান প্রতিবিম্ব তৈরি করবে, মানে বস্তুর সমান আকৃতির প্রতিবিম্ব, এবং প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে না সি তেই তৈরি হবে। তাহলে সি তে যদি বস্তু রাখি তাহলে সি তে প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু সি থেকে সামান্য দূরে রাখলে বা সেন্টার অফ কার্ভেচার থেকে সামান্য দূরে রাখলে প্রতিবিম্ব তৈরি হবে সি এন্ড এফ এর মাঝখানে। আচ্ছা সি আর এফ এর মাঝখানে তৈরি রাখলে কোথায় হবে না সি থেকে সামান্য দূরে, আর এক্ষেত্রে বস্তুটা কি হবে না বড় তৈরি হবে। এফ এ রাখলে কি হবে না এফ এ রাখলে অসীমে গঠিত হবে। একটা জিনিস কি দেখতে পাচ্ছ, অসীমে রাখলে এফ এ গঠিত হয় আর এফ এ রাখলে অসীমে গঠিত হয়, এবং এখানে অতি বৃহৎ প্রতিবিম্ব গঠিত হবে, অতি বৃহৎ। তুমি যদি এফ অপেক্ষা, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু সৎ প্রতিবিম্ব এবং উল্টানো প্রতিবিম্ব, অতি বৃহৎ সৎ প্রতিবিম্ব উল্টানো, বড় সৎ প্রতিবিম্ব উল্টানো, সমান সৎ প্রতিবিম্ব উল্টানো, ছোট সৎ প্রতিবিম্ব উল্টানো, এবং অসীমে রাখলেও সমান সৎ প্রতিবিম্ব উল্টানো। কিন্তু এফ অপেক্ষা কম, অর্থাৎ এখানে যদি বস্তু রাখি তখন কিন্তু তার প্রতিবিম্বটা কি হবে না তখন তার প্রতিবিম্বটা হবে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠিত হবে, এবং তখন প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে না আয়নার পেছনে। দেখো একদম সহজ ভাবে বিষয়টা কিন্তু তোমরা মনে রাখবে, এইগুলো কিন্তু তোমাদের অঙ্ক করতেও হেল্প করবে। তাহলে যে জিনিসটা সব থেকে বেশি মনে রাখবে সেটা এই দুটো জিনিস, সিতে রাখলে, সিতে বস্তু রাখলে সিতে প্রতিবিম্ব গঠিত হবে এবং বস্তুর সমান আকৃতি প্রতিবিম্ব গঠিত হবে। আর যদি এফ অপেক্ষা কম ডিস্টেন্সে তুমি বস্তু রাখো তাহলে তার প্রতিবিম্ব আয়নার জাস্ট পেছনে কিন্তু তৈরি হবে। ওকে, আচ্ছা এবার যদি আমি উত্তল দর্পণ বলি, স্যার এবার উত্তল দর্পণ একটু এক নজরে বলে দিন। দেখো উত্তল দর্পণ একটা সিম্পল কথা বলবো, উত্তল দর্পণ একটা সিম্পল কথা বলবো, উত্তল দর্পণে অলওয়েজ
বস্তু তুমি যেখানেই রাখো না কেন, উত্তল দর্পণে বস্তু তুমি যেখানেই রাখো না কেন, অলওয়েজ কি হবে না ছোট প্রতিবিম্ব তৈরি হবে, কখনোই বস্তুর বড় প্রতিবিম্ব তৈরি হবে না। অলওয়েজ অসৎ প্রতিবিম্ব গঠিত হবে এবং অলওয়েজ সোজা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে সোজা বা আমরা বলতে পারি ইরেক্ট, ভার্চুয়াল এবং ডিমিনিশড রিফ্লেকশন অলওয়েজ তৈরি হবে। মানে ডিমিনিশ যে প্রতিবিম্ব বা ইমেজ সেটা অলওয়েজ কিন্তু তৈরি হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। এটা ইজি বিষয়। আচ্ছা আমার একটা কথা বলো, ইউ ভি এবং এফ কি বলো? মনে করো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আমার একটা বস্তুকে আমি সেন্টার অফ কার্ভেচারে রেখেছি, তাহলে বস্তু থেকে এই দর্পণের পোল পর্যন্ত ডিস্টেন্সকে বলা হবে ইউ। তাহলে এইখানে অবতল দর্পণে আমি যদি বস্তুকে সি তে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব সি তে গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব থেকে পোল পর্যন্ত ডিস্টেন্সকে বলা হবে ভি, আর ফোকাস থেকে পোল পর্যন্ত ডিস্টেন্সকে বলা হবে ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে ইউ, ভি এবং হচ্ছে এফ। এবং এদের মধ্যে সম্পর্কটাকে আমি কি বলি না, আমরা বলি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। কি বলবো? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এবার তোমরা বলবে স্যার সিম্বলে অসুবিধা হবে। চলো সিম্বলের অসুবিধা আজকে পুরো ঝামেলা পুরো অ্যাটাক করে দেবো আমি। 1/u প্লাস 1/v প্লাস 1/f বলতো, সিম্বলে কোনো ঝামেলা নেই, একদম সিম্পল ছক করে নাও। চলো ছক করে নাও, লেখো। একটাই লেখো অবতল দর্পণ, একটা লেখো অবতল দর্পণ, সিম্পলি লিখে ফেলো। আর একটা লেখো উত্তল দর্পণ। প্রত্যেকটা কেস তোমাকে বলবো। উত্তল দর্পণ, উত্তল দর্পণ লিখেছো? এখানে তিনটা ভাগ করো, এখানে তিনটা ভাগ করো, ইউ ভি এফ, আর এখানেও তিনটা ভাগ করো, ইউ ভি এফ। ওকে, ভাগ করেছো, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? আমি একটা কথা বারবার বলবো, ইউ লেন্স হোক দর্পণ হোক যাই হোক অলওয়েজ নেগেটিভ হবে। কেন স্যার? মনে রাখবে আমি এখানে ছোট্ট করে ইমেজটা ড্র করছি। এই যদি আমার অবতল দর্পণ হয়, তার লেফট পোর্শনে সরি রাইট পোর্শনে যা থাকবে সবকিছু পজিটিভ হবে, আর লেফট পোর্শনে যা থাকবে সবকিছু নেগেটিভ হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে তাই, লেন্সের ক্ষেত্রেও তাই। লেন্সটা যদিও পরে বোঝাবো। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, রাইটে যা থাকবে সবকিছু পজিটিভ হবে, আর লেফটে যা থাকবে সবকিছু নেগেটিভ হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, যখন আমরা একটা বস্তু রাখবো তখন তো সবসময় কোন দিকে রাখবো না? ডেফিনেটলি সব সময় আমি কোন দিকে রাখবো না, সব সময় আমি লেফট পজিশনে রাখবো। তাই ইউটা কি হবে না, ইউটা যেটা বলবো এটা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, ইউটা যেটা বলবো ইউটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে, ইউটা অলওয়েজ নেগেটিভ হবে, সে তুমি যেখানেই রাখো না কেন। আচ্ছা ভি, দেখো অবতল দর্পণে প্রত্যেকটা কেসে ভি কি হবে না, প্রত্যেকটা কেসে ভিটাও কিন্তু নেগেটিভ হবে, কেবলমাত্র একটা কেস ছাড়া। সেটা কোনটা না, এক্সেপ্ট কোনটা না, যখন আমরা বস্তুকে বা আমরা যখন অবজেক্টকে ফোকাস অপেক্ষা এফ অপেক্ষা কম ডিস্টেন্সে রাখবো, ওই কেসটা ছাড়া। এফ অপেক্ষা কমে রাখবো ওইখানটা তো কেবলমাত্র কি হবে, অর্থাৎ কেস নম্বর কোনটা, কেস নম্বর 6। এফ অপেক্ষা কম ডিস্টেন্সে রাখলে কি হয় না, বস্তুটা তখন রাইট পজিশনে গঠিত। সব ক্ষেত্রেই ইমেজটা মানে বস্তুর যে ইমেজটা সব ক্ষেত্রেই দেখো লেফট পজিশনে গঠিত হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে রিয়েল ইমেজ, মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে বাম সাইডে গঠিত হচ্ছে। শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে শুধুমাত্র এফ অপেক্ষা কম দূরত্ব যখন হবে সেক্ষেত্রে কিন্তু তোমার ইমেজটা কিন্তু প্লাস হবে, শুধুমাত্র একটা কেস ক্ষেত্রে, অর্থাৎ কেস 6 এর ক্ষেত্রে, কেস 6। ওকে, আর ফোকাসটা অবতল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ হবে। ক্লিয়ার করতে পেরেছি? উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে, কারণ অলওয়েজ ভি কিন্তু এখানেই গঠিত হবে এবং ফোকাসটাও কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। ভাই আর কিসের টেনশন, আর কিসের টেনশন আমাকে বল, আমি তো সিম্পলি বলে দিলাম অবতল দর্পণ হোক উত্তল দর্পণ হোক ইউটা অলওয়েজ নেগেটিভ। ইউ দেখা মাত্র তুমি নেগেটিভ করো, ইউ দেখা মাত্র তুমি নেগেটিভ বসাও, ইউ এর মান দেখেছো মানে নেগেটিভ বসাও। আচ্ছা অবতল দর্পণে ফোকাস অলওয়েজ কি হবে, আচ্ছা আচ্ছা সরি, এখানে আমি অবতল দর্পণে ফোকাসটা পজিটিভ বলে দিচ্ছি, অবতল দর্পণে ফোকাসটা নেগেটিভ। অবতল দর্পণে ফোকাস কোথায়, ফোকাস দেখো এই তো এই সাইডে ফোকাস, মানে লেফট সাইডে ফোকাস। উত্তল দর্পণে ফোকাস কোথায়, উত্তল দর্পণে ফোকাসটা দেখো কিন্তু রাইট সাইডে ফোকাস। তাহলে অবতল দর্পণে ফোকাস কি হবে, অলওয়েজ নেগেটিভ হবে। উত্তল দর্পণে ফোকাস কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। উত্তল দর্পণে ভি কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। অবতল দর্পণে ভি কি হবে, অলওয়েজ নেগেটিভ হবে। শুধুমাত্র একটা কেস ছাড়া, একটা কেস, কোন কেস, কেস নাম্বার 6, যখন বস্তুকে ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখবো সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে। ক্লিয়ার?
পুরো স্ক্রিনশটটা নিয়ে নাও, পুরো স্ক্রিনশটটা নিয়ে নাও। আবার বলছি, ফোকাসটা অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ হবে। পুরো স্ক্রিনশটটা কিন্তু সুন্দর করে নিয়ে নাও। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? প্রত্যেকের কাছে ক্লিয়ার? এখানে এই কথাগুলোই কিন্তু সুন্দর লেখা রয়েছে। এবার আমি ম্যাগনিফিকেশন বলবো। ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে মনে রাখবে, ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস অফ ভি বাই ইউ, মাইনাস অফ ভি বাই ইউ হয়। ঠিক আছে? আচ্ছা, ম্যাগনিফিকেশন যদি লেস দেন 1 হয় তখন আমি কি বলতে পারি না, ম্যাগনিফিকেশন লেস দেন 1 মানে বস্তুর দৈর্ঘ্য ম্যাগনিফিকেশন মডের মানটা। আচ্ছা, ম্যাগনিফিকেশন প্লাস মানে কি, ম্যাগনিফিকেশনের ভ্যালু যখন প্লাস বেরোবে তখন বুঝতে হবে এটা কিন্তু কি না ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ বা এটা একটা অসদ প্রতিবিম্ব তৈরি করেছে। আচ্ছা, ম্যাগনিফিকেশন মাইনাস মানে এটা বুঝতে হবে তোমাকে রিয়েল ইমেজ বা রিয়েল প্রতিবিম্ব কিন্তু তৈরি করেছে বা রিয়েল ইমেজ কিন্তু তৈরি করেছে। ক্লিয়ার? ম্যাগনিফিকেশন লেস দেন 1 মানে কি, বস্তুর দৈর্ঘ্য বড়, অবজেক্ট বড়, ঠিক আছে, অবজেক্ট বড়, আর ইমেজটা কিন্তু কি, ইমেজটা কিন্তু ছোট। ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1 মানে কি না, অবজেক্ট এবং ইমেজ দুটো কিন্তু ইকুয়াল। আর ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 মানে কি, গ্রেটার দেন 1 মানে কিন্তু অবজেক্ট কি হচ্ছে না, অবজেক্ট ছোট, ইমেজ বড়। এই জিনিসগুলো তোমাদের মনে রাখার বিষয়। আর একটা কি রয়েছে না, ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হচ্ছে হাইট অফ অবজেক্ট। হাইট মানে এই উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমরা হাইট বলি। ব্যাস, আর কি রয়েছে অঙ্ক। কারা অঙ্ক পারো না এদিকে একবার আসো তো দেখি, বসো একটু চুপচাপ বসো আর আমার কাছ থেকে শেখো দেখি অঙ্কতে কোনোদিন প্রবলেম হয় কিনা। অঙ্কতে কোনো দিন কোনো সময় কোনো রকম কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানে কি, বস্তুটা কতটা বড়, কতটা ম্যাগনিফাই করতে পারছে, কতটা বিবর্ধিত করতে পারছে, তার রেশিওটাকে আমরা বলি ম্যাগনিফিকেশন। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এইবার আমরা কিন্তু অঙ্কে চলে যাব। লাস্ট আর একটা কথা বলো, পাওয়ার। পাওয়ার মানে কি না, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। পাওয়ার মানে ক্ষমতা। পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয় 1 বাই এফ, অর্থাৎ পাওয়ার হচ্ছে ফোকাসের কিন্তু ব্যস্তানুপাতিক। পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয় 1 বাই এফ, কিন্তু এক্ষেত্রে এফটা আমরা মিটারে রাখবো। ওকে, ক্লিয়ার? তো এইটা হচ্ছে কিন্তু আমরা বললাম, এইটা হচ্ছে কিন্তু, আচ্ছা এইখানে প্রথম প্রশ্নটা মানে পাওয়ার তো অ্যাকচুয়ালি কার হয়, পাওয়ার তো দর্পণের হবে না, পাওয়ার লেন্সের হয়। বাট এখানে তো আমি আজকে দর্পণ পড়াবো, তো প্রথম প্রশ্নটা লেন্স নিয়ে নিয়েছে, প্রথম প্রশ্নটা আমরা পরের দিন করাবো, যেহেতু লেন্সটা আমি আবার রিভিশন করাবো, সেদিন করাবো। দ্বিতীয় প্রশ্ন থেকে করি, চলো দ্বিতীয় প্রশ্ন থেকে আমরা করি। আচ্ছা, এই অবধি প্রত্যেকের বোঝা গেছে তো, অবতল দর্পণ, উত্তল দর্পণ, তারপর এখানে গলীয় দর্পণের বিষয়গুলো আমি বললাম, ঠিক আছে, প্রত্যেকটা সুন্দর করে বললাম, গলীয় দর্পণ, হ্যাঁ, তারপর তোমাদের আলোর প্রতিফলন বললাম, পুরো জিনিসটা বললাম। এবার আমি ম্যাথ গুলো করাবো এবং কিছু আপডেটেড যে কোশ্চেন এমসিকিউ সেগুলো কিন্তু আলোচনা করবো। ওকে, ভেরি গুড। চলো, কি বলছে দেখো, when a ray of light is incident, একদম কিন্তু তোমাদের বাইলিঙ্গুয়াল রয়েছে, incident obliquely at the pole, ঠিক আছে, of a concave mirror, then the reflected ray will, দেখো ভালো করে বোঝো, যখন এটা আলোক রশ্মি অবতল দর্পণে মেরুতে তির্যক আপতিত, দেখো এটা মেরুতে, মেরুতে কিন্তু কি হয়েছে, আপতিত হয়েছে, এইভাবে কিন্তু কি হয়েছে, মেরুতে আপতিত তির্যক ভাবে, দেখো মেরুতে তির্যক ভাবে আপতিত হয়েছে, মেরুতে তির্যকভাবে আপতিত হয়েছে, তাহলে এইভাবেই বেরিয়ে যাবে আলোটা। এইভাবে যদি তির্যকভাবে আপতিত, তাহলে এইভাবেই বেরিয়ে যাবে আলোটা, তাই না? তাহলে কোণ আই ইজ ইকুয়াল টু কোণ আর দিয়ে ফিরে আসবে, বিচ্যুতি ছাড়াই ফিরে আসবে, সোজা পথ অতিক্রম করবে, আপতিত রশ্মি লম্ব হবে। বলছে পাস স্ট্রেট না, বিকাম পারপেন্ডিকুলার টু ইনসিডেন্ট রে না, রিটার্ন উইথ অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, রিটার্ন উইথাউট ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, রিটার্ন উইথ অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। কারণ কি না, প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবে, প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় অলওয়েজ আমাদের যে রিফ্লেকশনের যে ল সেটা কিন্তু মেনে চলবে। সো দিস ইজ ইউর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি অপটিক্যাল ডিভাইস এক্স এর ফোকাস দৈর্ঘ্য -30, এক্স কি হতে পারে, যদিও এটা লেন্স বা দর্পণ চলে যাচ্ছে, তো যাই হোক, দেখো অলওয়েজ মনে রাখবে ফোকাস দৈর্ঘ্য মাইনাস মানে কি, আমি বারবার বলেছি ফোকাস দৈর্ঘ্য মাইনাস মানে সেটা হয় অবতল দর্পণ অথবা অবতল লেন্স। সবসময় ফোকাস দৈর্ঘ্য মাইনাস মানে সেটা হচ্ছে অবতল, লেন্স হোক বা দর্পণ, ঠিক আছে? তাহলে অবতল লেন্স বা অবতল দর্পণ, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে এসেছে, একটা আপতিত রশ্মি একটা অবতল দর্পণের ফোকাসের মধ্য দিয়ে যায়, তাহলে প্রতিফলিত রশ্মি। আমি বারবার তোমাদের বলেছি একটা আপতিত রশ্মি যদি এই ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে প্রতিফলিত রশ্মি কি হবে না, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের কিন্তু সমান্তরালে যাবে।
তাহলে বক্রতা কেন্দ্রের মধ্যে যে দর্পণের কেন্দ্রবিন্দু দর্পণের সহিত লম্ব হয়, প্রধান অক্ষের সমান্তরাল, একদম ঠিক, ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ভাইস ভার্সা। অর্থাৎ দেখো, যদি একটা বলা হয় এই প্রশ্নটাকে উল্টে, যদি একটা রে এরকম আসে যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আসে, তাহলে সেটা কোথা দিয়ে যাবে? এটা কিন্তু ফোকাস দিয়ে যাবে। ওকে, ক্লিয়ার করতে পারছি? পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ঠিক আছে। অ্যাট হোয়াট, অবতল দর্পণের সামনে কোনো বস্তু স্থাপন করলে তার কোন অবস্থানটি ক্ষুদ্র প্রতিচ্ছবি তৈরি হবে? খুব ভালো একটা প্রশ্ন। আমি এক্ষুনি তোমাদের রে ডায়াগ্রাম গুলো বোঝাচ্ছিলাম। রে ডায়াগ্রামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রে ডায়াগ্রাম থেকে তোমাদের প্রশ্ন আসবে। আমি ডায়াগ্রাম একে একে আমার সময় নষ্ট করিনি। কেন? কারণ ডায়াগ্রাম একে একে বোঝাতে গেলে টাইম লাগবে, আর আমি সেই টাইমটা তোমাদের খরচা করতে দেব না। কারণ কি, এটা রিভিশন ক্লাস, এটা বোঝার ক্লাস নয়। সেই সময় চলে গেছে, এখন শুধু রিভিশন হবে, চটপট দেখবো, অ্যান্সার করবো, বেরিয়ে যাবো। রিভিশন ক্লাস শুধুমাত্র ভিক্টরি এডুকেশনই করায়, তার জন্যই তো যাদের 15টা হুট করে 20 হয়ে যায়। চলো, অবতল দর্পণের সামনে কোনো একটা স্থানে, কোন স্থানে বস্তু অবস্থান করলে একটা ক্ষুদ্র প্রতিচ্ছবি পাবো? দেখো, প্রথম কথা সবসময় মনে রাখবে, ক্ষুদ্র প্রতিচ্ছবি মানে সবসময় সি এর এই দিকটা, সি এর এই দিকটা। মেরু এবং ফোকাস, দেখো মেরু এবং ফোকাস, মেরু এবং ফোকাসের মাঝখানে তৈরি করলে কি হবে? হ্যাঁ, এখানেও কিন্তু একটা বড় প্রতিচ্ছবি পাবো। এখানে মেরু এবং ফোকাসের মাঝখানে রাখলে কি হবে? আমরা তো ভার্চুয়াল ইমেজ পাবো, এবং সেটাও তো বড় হবে। ফোকাসে রাখলে কি হবে? অসীমে পাবো এবং বৃহৎ আকার পাবো। তো ফোকাসও হবে না, মেরু ফোকাসও হবে না। ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানটা এইখানে রাখলে কি হবে? প্রতিবিম্বটা এইখানে গঠিত এবং সেটাও বড়। তাহলে শুধুমাত্র কি করব না, বক্রতা কেন্দ্রের বাইরে, অর্থাৎ বেউন সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ আমরা বস্তুটা কোথায় রাখবো না, সেন্টার অফ কার্ভেচারের বাইরে। তাহলে কি হবে? তাহলে সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মধ্যে বস্তুর প্রতিবিম্ব গঠিত, এবং সেটা কিন্তু ছোট হবে, সদ প্রতিবিম্ব হবে বা রিয়েল ইমেজ তৈরি হবে, এবং বস্তুর তুলনায় ছোট আকারের হবে। ক্লিয়ার? তো এইগুলো কিন্তু তোমাদের একদম প্রিভিয়াস ইয়ার্স এসেছে, একটু ভালো করে অপশন এলিমিনেট বা একটু মনে রাখলে কিন্তু এগুলো পারা যায়। ওকে, চলো, ভেরি গুড। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে, একটা দেখো টেকনিশিয়ান গ্রেড, একদম লেটেস্ট প্রশ্ন। বলেছি না, সোমনাথ স্যার কখনোই তোমাদের বস্তা পচা প্রশ্ন করাবে না। অনেক ইউটিউব চ্যানেল আছে পুরোনো ভিডিওকে রি আপলোড করছে, এতে কিচ্ছু লাভ নেই ভাই, এতে শুধু সময় নষ্ট। সবসময় মনে রাখবে, লেটেস্ট কন্টেন্ট, আপডেটেড ভিডিও, সবসময় নতুনত্ব ক্লাস একমাত্র ভিক্টরি এডুকেশন করে। কারণ ভিক্টরি এডুকেশন মনে করে যে তুমি যদি 5 মিনিটও ভিক্টরি এডুকেশনে দাও, যেন 500টা কোশ্চেন তুমি এখান থেকে করতে পারো, ব্যাস এইটুকু আমি সবসময় এনশিওর করি, বা অনেকটা নলেজ তুমি এখান থেকে যাতে নিতে পারো। ওকে, চলো দেখো কি বলছে। বলছে একটি গোলাকার দর্পণে প্রতিফলন পৃষ্ঠের ব্যাস ড্যাশের সমান। প্রতিফলন পৃষ্ঠ মানে স্যার, দেখো প্রতিফলন পৃষ্ঠ মানে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে পৃষ্ঠটা, এটা প্রতিফলন পৃষ্ঠটা, গোলাকার দর্পণের প্রতিফলন পৃষ্ঠ। তাহলে গোলাকার দর্পণের প্রতিফলন পৃষ্ঠের ব্যাস মানে কোনটা? এইটা হচ্ছে প্রতিফলন পৃষ্ঠের ব্যাস। কার সমান না, এইটাকে বলে উন্মেষ বা অ্যাপারচার বলা হয়। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স, এটাকে উন্মেষ বা অ্যাপারচার বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, if the magnification of any mirror plus 2.3, which type of mirror is it? দেখো আমি তোমাদের বারবার বলি, ম্যাগনিফিকেশন প্লাস 2.3 দিয়েছে। আমাকে একটা কথা বলো, সিম্পল একটা কথা বলো, কনভেক্স মিররের যে ম্যাগনিফিকেশন, কনভেক্স মিররের ম্যাগনিফিকেশন অলওয়েজ প্লাস, এটা ঠিক কথা, বা উত্তল দর্পণের ম্যাগনিফিকেশন অলওয়েজ প্লাস। কিন্তু কখনো কি এটা হতে পারে যে কনভেক্স মিররের ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 বা ম্যাগনিফিকেশন ইকুয়াল টু 1? কখনো হতে পারে? উত্তর হচ্ছে নো। তুমি বলে স্যার কেন হতে পারে না? কারণ একটু আগেই বললাম যে কনভেক্স মিরর বা উত্তল দর্পণে কোনোভাবেই কিন্তু বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব বা বস্তুর সমান প্রতিবিম্ব হওয়া ইম্পসিবল ব্যাপার। তাহলে কনভেক্স মিররে যতবারই প্রতিবিম্বর ম্যাগনিফিকেশন তৈরি হোক না কেন, বা প্রতিবিম্বর যে দৈর্ঘ্য বা প্রতিবিম্বের যে সাইজ, সেটা অলওয়েজ কি হবে? অলওয়েজ কিন্তু সেটা লেস দেন 1 হবে তার ম্যাগনিফিকেশনটা। তাই প্লাস 2.3 হওয়া কখনো পসিবল না কনভেক্স মিররের ক্ষেত্রে। তাহলে অবভিয়াসলি কি হবে না, অবভিয়াসলি কনকেভ মিরর হবে, অবতল দর্পণ হবে। কারণ অবতল দর্পণে প্লাস 2.3 মানে বস্তুটা কোথায় রয়েছে না, বস্তুটা ফোকাস অপেক্ষা কম ডিস্টেন্সে রয়েছে। সিম্পল ব্যাপার, ফোকাস অপেক্ষা কম ডিস্টেন্সে রয়েছে, ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1, তার মানে আমরা বুঝতে পারছি যে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা বড়, এবং এটা কি ইমেজ তৈরি হয়েছে না, ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, কারণ প্লাস রয়েছে না ম্যাগনিফিকেশনটা।
তো এটা আমরা বলতে পারি অবতল দর্পণ। উত্তল দর্পণে কখনোই কিন্তু একের সমান বা একের বেশি ম্যাগনিফিকেশন হবে না। পরবর্তী প্রশ্ন, চলো এবার অঙ্ক শুরু। ঘাপাঘাপ অঙ্ক হবে, খুব সুন্দর অঙ্ক হবে, চটপট খুব সুন্দর ভালোভাবে অঙ্ক হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, একটা 5 সেন্টিমিটার লং পিন ইজ প্লেস 50 সেন্টিমিটার ফার ফ্রম এ কনকেভ মিরর। ভালো প্রশ্ন, চলো দেখি কি বলছে। ফোকাল লেন্থ 40 সেন্টিমিটার, ইটস ইমেজ উইল বি ফর্ম। দেখ, তাহলে আমার একটা অবতল দর্পণে 5 সেন্টিমিটার লম্বা পিন, 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ। দেখো 5 সেন্টিমিটার লম্বা পিন, 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, মানে এটা 40 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য, 50 সেন্টিমিটার দূরে। তার মানে কি, কোথায় রয়েছে বস্তুটা? বস্তুটা কোথায় রয়েছে না 40 আর 80 মাঝখানে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে। সবসময় এইভাবে কানেক্টেড করবে মাইন্ডটাকে, ঠিক আছে? ওকে, রাখা হয়েছে। তাহলে এর প্রতিচ্ছবি কোথায় তৈরি হবে ভালো করে বোঝো। আগে সিম্পলি বিষয়টা বোঝার চেষ্টা করো, তারপর তুমি অঙ্কটা যাবে। যখনই আমার বস্তুটাকে, আগে কনসেপ্টটা বোঝো। আমি তো অঙ্ক চাইলে করে দিতে পারি 1/v 1/u করে, কিন্তু তোমাদের কনসেপ্টটা কেন বোঝাই? কারণ কনসেপ্ট এই কারণে বোঝাই যাতে তোমরা পেন না তুলেও প্রশ্নের উত্তর দিতে পারো ভাই। বিষয়টা বোঝো, যাতে সময়টা বাঁচাতে পারো। আমার বস্তু রাখা হয়েছে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে, ওটা 40 আর 80 মাঝখানে। ওকে, কারণ বস্তু রাখা হয়েছে কোথায় না, বস্তু রাখা হয়েছে 50 সেন্টিমিটার দূরে। তাহলে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে যদি বস্তু রাখা হয়, তাহলে ডেফিনেটলি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না 80 থেকে দূরে। 80 থেকে দূরে, এবার 80 থেকে দূরে মানে এটা ডেফিনেটলি একটা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ মানে ডেফিনেটলি এটা অবতল দর্পণের সামনে তৈরি হবে, পেছনে তো হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে পেছনের অপশন গুলোকে কেটে দাও। এবার যেহেতু অপশন 2 মিটার বা 1 মিটার রয়েছে, এটা আমাকে করে দেখতে হবে, কারণ দুটোই কিন্তু 80 মিটারের ওপর, তাই না? দুটোই আমাকে করে দেখতে হবে। চলো করে দেখি অঙ্কটা। আমায় কি বলেছে, ইউ ইজ ইকুয়াল টু -50। হ্যাঁ, না এফ ইজ ইকুয়াল টু কত দিয়েছে, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে -40 হবে। এবার করো তুমি 1/v প্লাস হচ্ছে 1/u ইজ ইকুয়াল টু 1/f, 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস অফ 1/u। তাহলে 1/f মানে কত, 1 হচ্ছে তোমার -40 প্লাস হচ্ছে 1/50। তুমি এটা করে দাও হচ্ছে 50 আর 40, 5 4 20, 200 করে দাও। 200 যদি করে দাও 4 5 20, হ্যাঁ -5 আর 5 4 20 +4। দেখো তাহলে মানে মাইনাসই হচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, ভি ইকুয়াল টু হচ্ছে -200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার মানে 2 মিটার। তার মানে ডেফিনেটলি কি হচ্ছে, আয়নার সামনে 2 মিটার। আয়নার সামনে 2 মিটার। ক্লিয়ার করতে পেরেছি? যদি এটা 1 মিটারের থেকে কম অপশন দিত, তাহলে আমি এটা অপশন এলিমিনেশন করে করতে পারতাম, বাট এখানে এই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। এই কনকেভ মিরর 8.0 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠ থেকে, তাহলে 8.0 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠ থেকে একটি অংশ কেটে অবতল আয়না তৈরি করা হয়। এর প্রধান ফোকাস মেরু থেকে কত দূরে? দেখো, আর অর্থাৎ একটা বলেছে এই রকম একটা স্ফেয়ার রয়েছে যার ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস কত হবে r/2, অর্থাৎ 8/2, অর্থাৎ 4 সেন্টিমিটার উইল বি রাইট অ্যান্সার। RRB গ্রুপ ডি 8/9/2022। নেক্সট প্রশ্ন, অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট কি হয়েছে না, একটা অবজেক্ট ইজ প্লেস ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর। একটি বস্তুকে 6 সেন্টিমিটার দূরত্বে 12 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়নার সামনে রাখা হয়। ভালো করে বোঝো, ইমেজ কত দূরত্বে তৈরি হবে এবং প্রকৃতি কেমন, ভালো করে আমাকে জিনিসটা বোঝো। দেখো এক্ষেত্রে ইমেজটা কিন্তু ভার্চুয়াল হবে। তুমি বলবে কেন স্যার, প্রথমে দেখেই আমি প্রকৃতি বলে দেবো, তাহলে কি হবে, আমার অঙ্কটা করতে সুবিধা হবে। 12 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য, বস্তুটাকে রাখা হয়েছে কত 6 সেন্টিমিটার, মানে কি বস্তুটাকে ফোকাস অপেক্ষা কম ডিস্টেন্সে রাখা হয়েছে। আর ফোকাস অপেক্ষা কম ডিস্টেন্স মানে তার কিন্তু ভার্চুয়াল ইমেজ গঠিত হবে, তাহলে রিয়েল গুলোকে কিন্তু এলিমিনেট করে দাও। এবার তুমি বিষয়টাকে করো যে ইউ ইজ ইকুয়াল টু কত, ইউ ইজ ইকুয়াল টু -6, ঠিক আছে। এফ ইজ ইকুয়াল টু কত -12। ওকে, ক্লিয়ার? তাহলে 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f মাইনাস অফ 1/u। তাহলে 1/f কত, 1/-12 প্লাস হচ্ছে 1/6, 12 করে দাও, -x আর +2। তাহলে -1 +2 হলে ভার্চুয়াল মানে ডেফিনেটলি সেটা প্লাসেই আসবে। তাহলে কত আসছে, +12। +12 মানে ডেফিনেটলি আমরা ভি এর মান +12 মানে কি, ভিটা রাইট পজিশনে গঠিত হচ্ছে। রাইট পজিশন মানে এখান দিয়ে আমরা বুঝতে পারলাম যেটা ভার্চুয়াল। তাহলে 12 সেন্টিমিটার এবং ভার্চুয়াল। ওকে, ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে রিভিশন ক্লাসটা তোমার কেমন লাগলো। তাহলে পরবর্তী এরকম কিন্তু ক্লাস আরো কিছু আসবে ইউটিউবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, একটা বস্তুকে 15 সেন্টিমিটার দূরত্বে 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের উত্তল আয়নার সামনে রাখা হয়েছে। তাহলে এর ইমেজ ড্যাশ দূরত্বে করতে হবে। তাহলে দেখো একটা কথা আমাকে বোঝাও,
যে 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যে উত্তল আয়নার সামনে উত্তল আয়নার সামনে কিন্তু এটা উত্তল আয়নার সামনে রাখা হয়েছে, এর ইমেজ কত দূরত্বে গঠিত হবে। খুব ভালো প্রশ্ন, কারণ এটা কিন্তু কনভেক্স মিরর দিয়ে দিয়েছি। তাহলে ইউটা অলওয়েজ কি বলেছি, ইউটা অলওয়েজ নেগেটিভ, তাহলে ইউ বসাও তুমি কত না 15 সেন্টিমিটার, ইউ হচ্ছে -15, কিন্তু এফটা কিন্তু পজিটিভ হবে +10 সেন্টিমিটার। এবার দেখো তাহলে কি করতে পারি, 1/v -1/u = 1/f, তাহলে 1/v = কি করতে পারি 1/f প্লাস হচ্ছে 1/u, বা আমরা লিখতে পারি 1/10 -1/15, বা আমি যদি এখানে 30 নিই, 10 3 30, 15 2 30, অর্থাৎ v = কত হলো 30 সেন্টিমিটার। এবং ডেফিনেটলি এটা কি হবে পজিটিভ, এবং ডেফিনেটলি এটা হয়ে যাবে ভার্চুয়াল। প্রথমে যদি তোমাদের রিয়েলটা কেটে দেওয়া উচিত, তার কারণটা কি, যেহেতু এটা বলেছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। ওকে ক্লিয়ার। প্রথমে আগে নিজেরা অঙ্কগুলো করবে, করে তারপর এখানটা মেলানোর চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, অ্যান অবজেক্ট, তোমরা যদি বলো যে স্যার এর সেকেন্ড পার্ট চাই, তাহলে সেকেন্ড পার্টে আরো কিছু রিফ্লেকশন এবং মিররের উপর প্রশ্ন আমি তোমাদের সামনে আনবো, তারপর আমি রিফ্লেকশনে চলে যাবো বা লেন্সে চলে যাবো। ওকে, অ্যান অবজেক্ট ইজ প্লেস অ্যাট 40 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ কনভার্জিং মিরর। কনভার্জ মিরর মানে কোন মিরর বলো তো, কনভার্জ মিরর মানে বা কনভার্জিং আয়না মানে কিন্তু এটা কনকেভ মিররের কথা বলা হয়েছে। কারণ কনকেভ মিররটাই কিন্তু বা অবতল দর্পণটাই কিন্তু কি করে না রশ্মিগুলোকে এক জায়গায় জড়ো করে বা একটা বিন্দুতে এনে মিলিত করে, তাই এটাকে কনভার্জিং মিরর বলা হয়। ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, কনভার্জেন্টের বস্তুকে 40 সেন্টিমিটার রাখা আছে। দেখো এটা আমি না দেখে উত্তর করবো, মানে না পেন তুলে। কেন স্যার? আচ্ছা বলো একটা কথা, ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তাহলে সেন্টার অফ কার্ভেচার কোথায় রেখেছে 40 সেন্টিমিটার। এবার বস্তুটাকেও 40 সেন্টিমিটার রেখেছে, মানে বস্তুটা কোথায় রেখেছে, বস্তুটাকে অ্যাট সি তে রেখেছে, মানে সেন্টার অফ কার্ভেচার রেখেছে। তাহলে সেন্টার অফ কার্ভেচার যদি বস্তু রাখে, তাহলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়। আর বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয় মানে কি, মানে ম্যাগনিফিকেশন -1। তুমি বলবে স্যার ম্যাগনিফিকেশন আপনি +1 ও রয়েছে -1 ও রয়েছে, তাহলে -1 করলেন কেন? কারণ দেখো সি তে যখন আমরা কোনো একটা বস্তুকে রাখছি, তার প্রতিবিম্বটা অবতল দর্পণের ক্ষেত্রে কি প্রতিবিম্ব তৈরি হবে না, অবতল দর্পণের ক্ষেত্রে সেটা সদ প্রতিবিম্ব তৈরি হবে, বা সেটা রিয়েল ইমেজ তৈরি হবে। আর রিয়েল ইমেজের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কি হয় -1 হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু ম্যাগনিফিকেশন -1 হবে। জায়গাগুলো খেয়াল করো, কোন কোন জায়গা আমি কিভাবে বলছি বা কোন কোন জায়গাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। সবসময় মনে রাখবে রিয়েল ইমেজ মানেই ম্যাগনিফিকেশন -1, রিয়েল ইমেজ মানেই হচ্ছে ম্যাগনিফিকেশন -1। নেক্সট, অবতল দর্পণের থেকে প্রতিফলনের ক্ষেত্রে যদি বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার, চিত্রের দূরত্ব 2 সেন্টিমিটার, তাহলে আয়না দ্বারা উৎপন্ন বিবর্ধন কত। দেখো অবতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার দিয়েছে, চিত্রের দূরত্ব 2 সেন্টিমিটার দিয়েছে। আমার একটা কথা বলো, ভালো করে বুঝো। একটা বস্তু মনে করো 5 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, ঠিক আছে, একটা বস্তু মনে করো 5 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। ওকে, 5 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, মানে সেটা কোথায় রয়েছে, মনে করো এখানে 5 সেন্টিমিটার দূরত্বে রয়েছে। আর তার যে প্রতিবিম্ব চিত্রের দূরত্ব সেটা কোথায় না, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরত্ব, মানে এই জায়গাটা তৈরি হয়েছে। তাহলে উৎপন্ন বিবর্ধন হলো, উৎপন্ন বিবর্ধন তোমায় কিন্তু জানতে চাই, খুব ভালো কথা। এটা কি মিরর দিয়েছে, কনকেভ মিরর দিয়েছে। এবং ইফ দ্য অবজেক্ট ডিস্টেন্স ইজ 5 সেন্টিমিটার, অবজেক্ট ডিস্টেন্স যদি 5 সেন্টিমিটার হয় এন্ড ইমেজ ডিস্টেন্স ইজ 2 সেন্টিমিটার, ইমেজ ডিস্টেন্স 2 সেন্টিমিটার হয়েছে। অবজেক্টকে তুমি 5 সেন্টিমিটার রেখেছো, ইমেজ কোথায় ঘটেছে 2 সেন্টিমিটার ঘটেছে, সেটা কি করে সম্ভব না, সেটা সম্ভব। তাহলে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি -v/u হয়। তাহলে ভি কত এখানে না, এখানে ভি হচ্ছে কিন্তু তোমার 2, তাই না। ভি কত হচ্ছে দেখো, চিত্রের দূরত্ব 2 সেন্টিমিটার, চিত্রের দূরত্ব 2 সেন্টিমিটার, তাহলে -v/u, অর্থাৎ আমরা 2 এখানে কিন্তু 5 করতে পারি, তাহলে -2/5 উইল বি রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার, ভেরি গুড। ওকে, 5/2 তো হবেই না, 2/5 হবে না, -2/5 হবে। একটা উত্তল দর্পণ দ্বারা গঠিত একটি চিত্রের জন্য নিম্নলিখিত বস্তু দূরত্ব 30 সেন্টিমিটার, বস্তুর আকার 10 সেন্টিমিটার, মানে বস্তুর উচ্চতা, চিত্রের আকার 2.5 সেন্টিমিটার, তাহলে এই আয়নার ফোকাল দৈর্ঘ্য কত। খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। দেখো বস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, বস্তুর আকার মানে বস্তুর উচ্চতা দিয়েছে 10 সেন্টিমিটার, চিত্রের উচ্চতা 2.5 সেন্টিমিটার দিয়েছে, এবং কি দিয়েছে উত্তল দর্পণ দিয়েছে। ভালো করে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, উত্তল দর্পণ যেহেতু বলেছে, এখানে কি বলেছিল, এখানে দেখো কনকেভ মিরর বলেছিল, কিন্তু এখানে উত্তল দর্পণ বলেছে। উত্তল দর্পণে ইউটা কি হবে নেগেটিভ -30 করলাম। বস্তুর আকার মানে হাইট অফ অবজেক্ট 10 সেন্টিমিটার,
হাইট অফ ইমেজ দেখো 2.5 সেন্টিমিটার, তাহলে আমরা কি জানি না ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হচ্ছে হাইট অফ অবজেক্ট। তাহলে মাইনাস অফ ভি কত, ভি আমরা কিন্তু জানি না, হ্যাঁ ভিটা বের করতে হবে আমাদের, তবেই ফোকাল দৈর্ঘ্যটা বের করতে হবে। ইউ কত, ইউ হচ্ছে দেখো মাইনাস অফ 30, তাহলে মাইনাস অফ 30 মাইনাস মাইনাস কেটে গেল। হাইট অফ ইমেজ কত, না হাইট অফ ইমেজ হচ্ছে বস্তুর আকার হচ্ছে 10 সেন্টিমিটার, হাইট অফ অবজেক্ট হচ্ছে 10, চিত্রের আকার 2.5 সেন্টিমিটার 25, আর এখানে 10 করলে 25 4 100, ঠিক আছে 2 2 4 2 15 30, ঠিক আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত বেরোলো, 15/2 বেরোলো, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 15/2 বেরোলো। তাহলে এবার তুমি করো যে 1/v মাইনাস সরি প্লাস অফ 1/u ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে দেখো আমাকে কি বের করতে হবে, ফোকাল দৈর্ঘ্য, তাহলে এফ ইজ ইকুয়াল টু 1/v, 1/v মানে হচ্ছে 2/15, ঠিক আছে, কারণ এটা ভিটা তো পজিটিভ, কারণ পজিটিভ কারণ এটা উত্তল দর্পণ, আর ইউটা নেগেটিভ, তাহলে মাইনাস অফ 1 বাই কত হবে না মাইনাস অফ 1/30 ইজ ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে 30 তুমি এলসিএম না 15 দিয়ে 30 4 মাইনাস হচ্ছে 30 একে 30 মানে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 30 বাই হচ্ছে 3, ঠিক আছে 3 10 30 অর্থাৎ পজিটিভ 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার উইল বি ইউর রাইট অ্যান্সার। তো এইভাবে জিনিসগুলোকে কিন্তু তোমাকে সাজাতে হবে, জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে, কোথাও হাইট কোথাও ভি কোথাও ইউ, যেটা যেভাবে দেবে সেটা তোমাকে সেভাবে করতে হবে। পরবর্তী প্রশ্ন, a concave mirror having focal length of magnitude 20 centimeter, real image distance of 60 centimeter from it, the object distance। দেখো 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের বিশিষ্ট অবতল আয়না এটি থেকে 60 সেন্টিমিটার দূরত্বে বাস্তব চিত্র তৈরি করে। দেখো 60 সেন্টিমিটার দূরে তার ইমেজ তৈরি হয়েছে, ভালো করে বুঝবে। 20 সেন্টিমিটার কি তার ফোকাস দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তার মানে 40 সেন্টার অফ কার্ভেচার, 60 তার কি হয়েছে ইমেজ তৈরি হয়েছে। 60 ইমেজ তৈরি হয়েছে মানে কি এইখান থেকে দূরত্বে মানে সি থেকে ডিস্টেন্সে ইমেজ তৈরি হয়েছে, মানে নিশ্চয়ই বস্তুটা 40 আর 20 মাঝখানে রয়েছে, কারণ সি এবং এফ এর মাঝখানে বস্তু থাকলেই সি থেকে দূরত্বে কিন্তু কি হবে না সি থেকে দূরত্বেই তার সি থেকে খানিকটা দূরত্বে তার প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, তো এবার দেখো 20 এবং 40 এর মধ্যে কোন ডেটা দেওয়া রয়েছে, 20 এবং 40 এর মধ্যে একটাই ডেটা দেওয়া রয়েছে 30, তাহলে এখানে -30 উইল বি রাইট অ্যান্সার, কারণ বস্তুর দূরত্ব চেয়েছে, বস্তুর দূরত্ব অলওয়েজ কিন্তু মাইনাস। দেখো আমি এখানে পেন তুললাম, আমি এখানে পেন তুললাম না, আমি কিন্তু অঙ্ক করে ফেললাম। তুমি যদি বললে তুমি বলবে স্যার এটা আমাকে করে দেখান তো অঙ্কে, দেখো করেও দেখাচ্ছি, তোমাকে একই অ্যান্সার হবে। 40 আর 20 এর মধ্যে একটাই ভ্যালু রয়েছে, তাও করে দেখাচ্ছি তোমাদের। ইউ কত স্যার, ইউ তো আমাদের বের করতে হবে। ভি কত, না ভি হচ্ছে 20 60 সেন্টিমিটার দূরত্বে বাস্তব চিত্র মানে -60, ঠিক আছে। এফ ইজ ইকুয়াল টু কত না -20, তাহলে করে নাও 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, তাহলে 1/u ইজ ইকুয়াল টু কি হবে 1/f মাইনাস অফ 1/v, 1/f কত 1 হচ্ছে -20 প্লাস 1/60, তাহলে কত হবে এটা করলে, এটা করলে হচ্ছে 60 20 3 60 -3 প্লাস 1 -3 প্লাস 1 মানে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে -3 প্লাস 2, তাই তো, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 60 বাই হচ্ছে -2, অর্থাৎ দেখো -3 দেখা গেল, মিললো, ক্লিয়ার। চলো নেক্সট বলেছে when an object placed at a point of 21 সেন্টিমিটার, উত্তল আয়নার সামনে 21 সেন্টিমিটার বিন্দুতে একটি স্থাপন করা হলে প্রতিবিম্ব আয়নার পেছনে 7 সেন্টিমিটার দূরে তৈরি হয়। আচ্ছা এইখান থেকে যে অঙ্কগুলো রয়েছে আর দুটো অঙ্ক রয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসে করবো, নেক্সট ক্লাসে আরো কিছু অঙ্ক এখানে কিন্তু অ্যাড করে দেবো। তো এই ছিল আজকের ক্লাস, এই ক্লাসটাকে তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে শেয়ার করো, তাহলে কিন্তু রিভিশন ক্লাস হবে। বলে রেখে দিই একটা ভালো নিউজ, গুড নিউজ, এটা হচ্ছে 11 জন ছাত্রছাত্রী কিন্তু আমাদের এএলপি তে অলরেডি সিলেক্টেড হয়েছে। যেহেতু এএলপি তে মেডিকেলটা ভাইটাল, তো তাই তাদের নামটা আমি পাবলিশ করছি না, শুধু দেখিয়ে দিচ্ছি যে এত ছেলে সাফল্য পেয়েছে। টেকনিশিয়ানে তোমরা জানো 57+ ছাত্রছাত্রী সিলেক্টেড রয়েছে। তো যারা ভিক্টরি এডুকেশনে পড়তে চাও এখনো পর্যন্ত এনসিআরটি তে কিন্তু আমাদের রিভিশন ক্লাস শুরু হচ্ছে, মক টেস্ট অলরেডি চলছে, যারা ভর্তি হতে চাও ডেফিনেটলি এই ব্যাচটায় ভর্তি হতে পারো। আমাদের অ্যাপ ডাউনলোড করো, অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে যাও। তো ভর্তি হলে কিন্তু ডিটেলস একটা ভালো গাইড পাবে, এটুকু বলতে পারি। খুব সুন্দর এই যে ক্লাসগুলো যে হচ্ছে, এখানে কিন্তু একদম ছোট্ট ক্লাস, কিন্তু সেখানে পুরো জিনিসটা কোনো রকম হিজিবিজি ছাড়াই সুন্দর করে কিন্তু আমি তোমাদের কাছে একটা একটা করে একটার পর একটা করে করে এক্সপ্লেন করে দিলাম উইথ এনসিআরটি লাইন বাই লাইন, বা এনসিআরটি তে কি লেখা রয়েছে, কোন কোন জায়গা পড়বো, কোন কোন জায়গা ফোকাস দেবো, লাস্ট মিনিট রিভিশন যাকে বলেছে লাস্ট মিনিট কিন্তু রিভিশন করে দিলাম। যারা অ্যাপ ডাউনলোড করো নি অ্যাপ ডাউনলোড করো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থাকো। নেক্সট দিন আমরা এর পরের পার্ট জানবো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ প্রত্যেককে। আর যারা অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাপটা লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারো। আর যদি ফোন করতে চাও এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে।
কারণ মনে রাখবে রেল কিন্তু এবার রিক্রুটমেন্ট করছে, এবং সেখানে যদি পেতে চাও 50 তোমাদের হচ্ছে 8% দিয়ে, তাহলে অবশ্যই কিন্তু রেলের চাকরি করো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে আবার একটা সুন্দর সেশনে। মনে রাখবে ভিক্টরি মানেই হচ্ছে ভিক্টরি এডুকেশন। থ্যাংক ইউ প্রত্যেককে।